কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। কাহিনী মহল অরিজিনালসের আজকের কাহিনী হেমেন্দ্র কুমার রায় রচিত বিমল ও কুমারের রহস্য অ্যাডভেঞ্চার বাবা মুস্তাফার দাড়ি। গল্পের প্রধান চরিত্রে কথক বিমল, কুমার ও সুন্দরবাবু। তাহলে শুরু করা যাক আজকের কাহিনী বাবা মুস্তাফার দাড়ি। বিমল আর কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত। সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিন মাথা ঘামাতো না, কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি, চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনেরই ছিল যথেষ্ট। এই সব কারণেই তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলত যার তল বড় বড় পেশাদার গোয়েন্দারাও খুঁজে পেত না। এই রকমেরই একটি ঘটনার কথা আজ তোমাদের কাছে শোনাতে চাই। ড্র্যাগনের দুঃস্বপ্ন গল্প যারা শুনেছেন, বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয়েছিল এর মধ্যে তা নিশ্চয়ই তারা ভুলে যাননি। ওই ঘটনার কিছুদিন পরের কথা। বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলো। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথার টাকে হাত দিয়ে বসেছিলেন। পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন, আরে এই যে একেবারে যুগলে উদয়, ব্যাপারটা কি? কুমার হেসে বলল, কিছুই নয়, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দুটো গল্প গুজব করে যাই। সুন্দরবাবু হতাশ ভাবে বললেন, আর গল্প করব? আরে পোড়া অদৃষ্টে কি শেষুক আছে? একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়া গেছে ভাই। তবু এসে যখন পড়েছো, দু কাপ চা খেয়ে যাও। বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করল, তা মামলাটা কি শুনতে পারি? শুনে কোনো লাভ হবে না ভাইয়া, এই মামলার কিনারা করা অসম্ভব। আরে তবু শুনতে দোষ কি? সুন্দরবাবু বললেন, তাহলে শোনো। দিন কয়েক আগে আমারই এলাকার এক রাত্রে হরেনবাবু নামে এক ভদ্রলোক খুন হয়েছেন। এটা শুনে আমি সকালে তদন্ত করতে গেলুম। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরময় বইছে রক্তের ঢেউ, আর চারদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র। তারই মাঝে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে। তার মুখে, কাঁধে, বুকে তিনটে গভীর ক্ষত। সেগুলো ছোড়ার আঘাত বলেই মনে হলো। ঘরের মাঝখানে অবস্থা দেখে বুঝলাম হত্যাকারীর সঙ্গে হরেনবাবুর রীতিমতো জোজাজুজি করেছিলেন। মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে। ঘড়িটা রাত 12টা বেজে বন্ধ হয়ে গেছে। তা দেখে অবশ্য বোঝা গেল ঠিক ওই সময়ে ঘটনাটা ঘটেছে। রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ। হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তার ছোট ভাই সুরেন বাস করে। হরেনবাবু বিপত্নিক আর নিঃসন্তান। সুরেন এখনো বিবাহ করেনি। ওরা বাড়িতে দুজন, আর একজন কানে প্রায় কালা বুড়ো চাকর থাকে। ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। তার কানে কোনো গোলমালই ঢোকেনি। বাড়ির সদর দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি। বাড়ি খানা তল্লাশ করতে করতে সুরেনের ঘরে পাওয়া গেল এক জোড়া রক্তমাখা জুতো। সে জুতো যে তারই, আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর অবিকল পদচিহ্ন মিলে গেল। খুব সহজেই মামলার কিনারা হলো ভেবে আমি একদম তক্ষুনি সুরেনকে গ্রেপ্তার করলুম।
কিন্তু সুরেনকে বোধহয় আবার ছেড়ে দিতে বাধ্য হব। বিমল বিস্মিত স্বরে বলল, কেন? সুরেন বলে ঘটনা রাত্রে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল। অনেক রাত অবধি খেটে খুঁটে সে সেইখানেই শুয়ে পড়ে। তারপর দিন সকালে বাড়িতে ফিরে সেই প্রথমে হত্যাকাণ্ড আবিষ্কার করে। সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছে কলকাতা পুলিশের আর এক ইন্সপেক্টর, তার নাম অবনীবাবু। বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা আগেই জেনেছি হত্যাকাণ্ড হয়েছে 12টার সময়। সব ব্যবচ্ছেদ করে ডাক্তারও সেই মত প্রকাশ করেছেন, কিন্তু ইন্সপেক্টর অবনীবাবু বলেন সুরেন সে রাত্রে তার বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্য বাইরে যায়নি। কেবল অবনীবাবুই নন, বিবাহ সভায় যারা উপস্থিত ছিল তারা সকলেই এক বাক্যে এই সাক্ষ্য দিয়েছে। আচ্ছা, তারপরেও আর সুরেনকে ধরে রাখি কি করে? বিশেষ করে তার সপক্ষে আর একটা মস্ত বড় প্রমাণ রয়েছে। কি প্রমাণ? মৃত হরেন বাবুর হাতের মুঠোর মধ্যে গোছা কয়েক পাকা চুল পাওয়া গিয়েছে। চুলগুলো নিশ্চয়ই হত্যাকারীর। ধস্তাধস্তি করবার সময় হরেন বাবু যে হত্যাকারীর চুল চেপে ধরেছিলেন তাতে আর সন্দেহ থাকতে পারে না। কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই। আচ্ছা, চুলগুলো একবার আমাকে দেখাবেন? কেন দেখাবো না? এই নাও দেখো বলে সুন্দরবাবু ছোট্ট একটি কাগজের মোড়ক এগিয়ে দিলেন। মোড়কটা খুলে বিমল বলল, একটা ম্যাগনিফাইং গ্লাস দিতে পারেন? তা দিচ্ছি, কিন্তু অতটা খুঁটিয়ে দেখবার দরকার নেই। ওগুলো পাকা চুল, আর সুরেনের মাথার চুল সব কালো। আপাতত এইটুকুই যথেষ্ট। বিমল ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বলল, এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন? হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন, আর খালি তার মাথার লম্বা পাকা চুল নয়, মুখেও দাড়িগোঁফ ছিল। সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন, তুমি কি করে জানলে? পরে তা বলবো কোন। তার আগে আপনি বলুন তো, আপনি আর কিছু আবিষ্কার করতে পারেননি না? না, তবে হরেনবাবুর মৃত্যুর দিন 10 পরে প্রকাশ পেয়েছে তার এক আত্মীয় মরবার সময় উইল করে তাদের 2 ভাইকে 1 লক্ষ টাকা দান করে গিয়েছেন। কিন্তু এই উইলের খবর তারা কেউই জানতেন না, কারণ হরেনবাবুর মৃত্যুর মোটে 4 দিন আগে ওই আত্মীয়টি মারা যান। এখন অ্যাটর্নি বাড়ি থেকে এই খবর সবেমাত্র প্রকাশ হয়েছে। বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, হরেনবাবুর অবর্তমানে এখন সুরেনই সব সম্পত্তির মালিক হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু সুরেনও যদি ফাঁসি কাটে ঝোলে, তাহলে তাদের সম্পত্তি যাবে হরিহরের হাতে। হরিহর? সে আবার কে? হরেন আর সুরেনের খুড়তুতো ভাই, ঠিক পাশেই তার বাড়ি। তা সেখানে কিছু খোঁজ নিয়েছেন? তা আবার নিনি? আমি কি তেমনই কাঁচা লোক হে? কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে। কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপারে কিছু জানতো না, আর জানলেও সুরেন থাকতে তার সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত তার পায়ের জুতোর ছাপ হত্যাকারীর জুতোর দাগের চেয়ে 1/2 ইঞ্চি ছোট। তৃতীয়ত তার মাথায় পাকা চুলও নেই। চতুর্থত সে পাবলিক থিয়েটারের অভিনেতা। ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয় ছিল, অর্থাৎ সারা রাত্রব্যাপী অভিনয়। 3 খানা নাটকে তার পার্ট ছিল। আমি থিয়েটারে গিয়ে খোঁজ খবর নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পরদিন ভোর 6:30টায় বাড়িতে ফিরেছিল। বিমল, তোমাদের সঙ্গে গল্প করব কি? আমি এখন অতুল পাথারে ভাসছি। গল্প করতে আমার একটুও ভালো লাগছে না গো। বিমল উঠে দাঁড়িয়ে পড়ে বলল, আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে মশাই। আচ্ছা, আজ আর বেশিক্ষণ আপনার সময় নষ্ট করবো না, কেবল একটি কথা জিজ্ঞাসা করে বিদায় হব। কি কথা? আচ্ছা, সেদিন ঘটনাস্থলের কাছে মাঝরাতে যে পাহারাওয়ালা রাস্তায় পাহারা দিচ্ছিল, তাকে একবার ডেকে দিন তো। পাহারাওয়ালা এলো। বিমল শুধলে, তোমার নাম কি? আগে চন্দ্র সিং হুজুর। আচ্ছা, চন্দ্র সিং। আচ্ছা চন্দ্র সিং, যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে তুমি কত তফাতে ছিলে পাহারায়? ওই 5-6 খানা বাড়ির পরেই। খুন হয়েছে রাত 12টার সময়, তখন তুমি ঘুমিয়ে পড়োনি তো? আমি পাহারা দিতে দিতে কোনোদিন ঘুমোইনি হুজুর। বেশ বেশ, তা তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা চন্দ্র সিং, তাহলে রাত 12টার সময় তুমি কি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে? না হুজুর। এখন শীতকালের রাত, 12টার সময় পথে খুব কম লোক চলে,
আচ্ছা চন্দর সিং, ঘটনাস্থলের কাছে রাত 12টার সময় তুমি কি এমন কাউকে দেখেছিলে যাকে দেখলে তোমার সন্দেহ হয়? 3-4 জন লোক দেখেছিলাম, কিন্তু কারুর ওপরেই আমার সন্দেহ হয়নি। এমন কোনো লোক দেখোনি যার মাথায় লম্বা পাকা চুল আর মুখে কাঁচা পাকা দাড়ি করছিল? চন্দর সিং অল্পক্ষণ ভেবেই বলে উঠল, হ্যাঁ হুজুর, দেখেছিলাম। একটা বুড়ো বাঙালি মুসলমান রাত 12টার খানিক পরেই আমার সামনে দিয়ে হনহন করে চলে গিয়েছিল বটে। কি করে জানলে সে বাঙালি মুসলমান? তার পরনে ছিল বাঙালির মতো আলোয়ান ধুতি আর পিরান, আর কিন্তু পশ্চিমের মুসলমানদের মতো তার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল লম্বা পাকা গোঁফ দাড়ি। তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? সন্দেহ হয়নি বটে, তবে একটা কথা আমার মনে হয়েছিল। তার মাথার চুল আর মুখের গোঁফ দাড়ি বেজায় বুড়োর মতো ধবধবে সাদা, কিন্তু সে হনহন করে হাঁটছিল একদম জোয়ান লোকের মতোই। সাব্বাস চন্দর সিং, তুমি এতটা লক্ষ্য করেছিলে? সত্যি তুমি অসাধারণ পাহারাওয়ালা। আচ্ছা বেশ, আমার আর কিছু জানবার নেই। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, কি আশ্চর্য বিমল, এই বুড়ো মুসলমানটিকে তুমি আবার কোথা থেকে আবিষ্কার করলে? আমরা পেয়েছি গোছা কয়েক লম্বা পাকা চুল, কিন্তু দাড়ি গোফি বা তুমি কেমন করে দেখতে পেলে বলো তো? মানুষ চক্ষু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছুই দেখা যায় সুন্দরবাবু। আমার মত কি জানেন, হত্যাকারীকে হরেনবাবু চিনতেন, তাই সে ছদ্মবেশ পরে খুন করতে গিয়েছিল। খালি পাকা চুলে মুখ লুকোনো যায় না, তাই দাড়ি গোফও দরকার হয়। তাহলে তুমি বলতে চাও খুনির মাথার পাকা চুলের তলায় ছিল কাঁচা কালো চুল, তাই তো? আমরা যে সুরেনকে ধরেছি তার মাথাতেও তো কালো চুল আছে, তবে কি সুরেনই? বাধা দিয়ে বিমল বললে, মশাই, শীঘ্রই আবার দেখা হবে যখন, তখন সবকিছু বলবো। এই বলে সে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু চেয়ারের ওপর আড় হয়ে পড়ে মুখভঙ্গি করে বললেন, হ্যাঁ, বিমল একটা আস্ত পাগল, খালি আস্ত নয়, মস্ত পাগল। পরদিন সকালে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব। তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটে দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা বলছিল। বিমল লক্ষ্য করলে এই যুবকের মাথায় বাবরি কাটা চুল, মুখে পাউডারের চিহ্ন, গায়ে ফুলদার পাঞ্জাবি, পরনে জরি পাড়দিশি কাপড়, পায়ে বাহারি লপেটা। হ্যাঁ, লোকটা রীতিমতো শৌখিন বটে। সুন্দরবাবু বললেন, আরে এসো এসো, এই জানো আবার এক নতুন কাণ্ডের উৎপত্তি হয়েছে, জাল পুলিশের মামলা। এক্ষুনি আবার হন্তদন্ত হয়ে তদন্তে ছুটতে হবে। যত বদমাইশ চোর জুটেছে কিনা আমারই এলাকায়। জাল পুলিশের মামলা? হ্যাঁ, এই ভদ্রলোকেরই নাম হরিহর বাবু, হরেন বাবুর খুড়তুতো ভাই। ইনি সকাল বেলায় থানায় অভিযোগ করতে এসেছেন কাল দুপুরে পুলিশের লোকরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র তছনছ করে এসেছে। অথচ সত্যি কথা বলছি বিমল, আমরা এই বিন্দু বিসর্গ জানি না। বিমল হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বলল, নমস্কার হরিহর বাবু, আপনি নিজেই থানায় এসেছেন দেখে খুশি হলুম, নইলে আমাদেরই এক্ষুনি আপনার বাড়িতে ছুটতে হতো। হরিহর বিস্মিতভাবে ফ্যালফ্যালে চোখে বলল, মশাইকে তো এই জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না। এই জন্মেও দেখেননি, গেল জন্মেও দেখেননি বোধহয়। আপনি আর আমরা তো এক জগতে বাস করি না, কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুলদাড়ি গোপকে চেনেন কি? বলেই বিমল এক রাশ পরচুলা বার করে তুলে দেখালো। হরিহরের মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। তারপরেই সামলে নিয়ে সে বলল, হ্যাঁ, ওগুলো কার? না না, আমি জানি না, আমি জানি না। জানেন না? বেশ বেশ, তাহলে ভালো করে বসুন, ধীরে সুস্থে একটা ছোট্ট গল্প শুনুন। এই গল্পেরও পাত্রদের নাম হরেন সুরেন, দুই সহোদর, আর তাদের খুড়তুতো ভাই হরিহর। হরেন সুরেনের নামে এক আত্মীয় 1 লক্ষ টাকা দিয়ে গেলেন, কিন্তু তারা সে সৌভাগ্যের কথা টের পাওয়ার আগেই অ্যাটর্নি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেললেন, কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করতো। যে হরিহর দেখলে রাতারাতি বড়লোক হওয়ার এক মস্ত সুযোগ। উইলের কথা এখনো কেউ জানে না। এই অবসরে হরেন আর সুরেনকে পদ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মুঠোয়।
কিন্তু হরিহর মূর্খ হলেও বোকা নয়, তাই চট করে সে একটা শয়তানি ফন্দি এঁটে ফেললে। সে রাত্রে তাদের থিয়েটারে বিশেষ অভিনয়। 3-3টে পালা শেষ হতে রাত কাবার হয়ে যাবে। প্রথম পালা কণ্ঠহার শুরু হলো সন্ধ্যার মুখে, তারপর আরম্ভ হলো চন্দ্রগুপ্ত রাত 11টার সময়। এই পালায় হরিহর সাজলে আলেকজান্ডার। মিনিট 15-র মধ্যে তার পাঠ শেষ হয়ে গেল। তারপরে শেষ পালা আলিবাবায় তার বাবা মুস্তাফা সাজার কথা, অর্থাৎ মাঝে তার একটানা 5 ঘন্টা ছুটি। হরিহর সবাইকে জানালে সে থিয়েটারের উপরে একটা ঘরে এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেবে, কিন্তু সে ঘুমোতে গেল না। থিয়েটার থেকে তার বাড়ি মিনিট 15 পথ। হরিহর লুকিয়ে বাড়িতে গিয়েই হাজির হলো, কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তার পার্টের সময় না হলে কেউ তাকে খুঁজবে না। হরিহর বাবা মুস্তাফার পাকা চুল আর দাড়ি গোঁফ সাজঘর থেকে লুকিয়ে সঙ্গে এনেছিল। নিজের বাড়িতে এসে সেগুলো সে পরে নিলে, কারণ এবারে তাকে পাশের বাড়িতে যেতে হবে, সেখানে সবাই তাকে চেনে। হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে গেল। সে জানতো সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে। প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করলো, তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে করলো আক্রমণ। হরেন তাকে বাধা দিতে গেল, কিন্তু পারল না, কারণ হরিহরের মাথার একগোছা পরচুলা রইল তার হাতের মুঠোয়। ধস্তাধস্তির সময় ঘরের টেবিলের উপর থেকে ঘড়িটা যে মাটিতে পড়ে ঠিক রাত 12টায় বন্ধ হয়ে গেল, এটাও সে জানতে পারলে না। জানলে নিশ্চয়ই সাবধান হতো। খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তের উপরে পায়ে হেঁটে চলে বেড়ালো, তারপর সরে পড়বার আগে জুতো জোড়া যথাস্থানে রেখে দিয়ে গেল। হরিহর বুঝলে ভাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের ফাঁসি তো হবেই, তখন লাখ টাকা ভোগ করবে সে একলা, এক ঢিলে মারবে 2 পাখি। ঘন্টা 1.5-এর মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে ওপরে ঘরে ঢুকলো, কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময় সে যে তাড়াতাড়িতে নিজের ছদ্মবেশটা খুলে ফেলতে ভুলে গিয়েছিল, পাড়াওয়ালা চন্দর সিং এর মুখে আগেই তা আমরা জানতে পেরেছি। ওদিকে থিয়েটারে আলিবাবার সময়ও তাকে স্টেজে না দেখে ড্রেসার উপরে এসে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করল। সে যে থিয়েটারেই শুয়েছিল তারও একজন সাক্ষী রইল। হরিহর বাবা মুস্তাফার পরচুরা পরে সে রাত্রে যখন অভিনয় করতে নামলো, তখন 2টি সত্য জানতে পারেনি। প্রথমটি হচ্ছে মৃত হরেনের মুঠোর চুলের সঙ্গে মুস্তাফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভবপর হবে, আর দ্বিতীয়টি হচ্ছে বাবা মুস্তাফার দাড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে। সে নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রেখে গেল। এই হচ্ছে সেই পরচুলা। হরিহর নিজেই একবার পরীক্ষা করে দেখুক। কিন্তু কে পরীক্ষা করে দেখবে? হরিহর তখন চেয়ারের উপরে বসে বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে। সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকার পর বললেন, আচ্ছা, তুমি কি তন্ত্রমন্ত্র শিখেছো নাকি বিমল? এত অসম্ভব কথা জানলে কি করে? আপনিও যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠোর চুলগুলো পরীক্ষা করতেন, তাহলেই বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল, অর্থাৎ পরচুলা। তাইতেই সর্বপ্রথমে আমার সন্দেহ হলো হত্যাকারী নিশ্চয়ই সকলকার পরিচিত লোক, তাই ছদ্মবেশ পরে খুন করতে চায়। তারপর যখন শুনলাম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর, তখনই আমার কড়া নজর পড়লো তার উপরে। সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরো দৃঢ় হলো, কারণ কে না জানে অভিনেতারাই পরচুলা নিয়ে নাড়াচাড়া করে। এই একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়িয়ে গিয়েছিল বলেই আপনি গোলক ধাঁধায় পথে বিপথে ঘুরে বেড়াচ্ছিলেন। সুন্দরবাবু নিজের গালি ঠাস করে এক চড় বসিয়ে দিয়ে বললেন, স্বীকার করছি আমি হচ্ছি মস্ত হাদা গঙ্গারাম। কিন্তু তারপর আর কি, ওই পথ খুঁজেই আমি থিয়েটারে ছুটলুম, জাল পুলিশ সেজে খোঁজ খবর নিতে লাগলুম। হ্যাঁ, ইতিমধ্যে অ্যাটর্নি বাড়িতেও খোঁজ খবর নিয়েছি। জানতে পেরেছি ওখানকার কেরানি সুবোধও হরিহরের সঙ্গে অভিনয় করে, আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব আগে জানতে পারে। থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলুম ঘটনার রাত্রে হরিহর কখন কোন নাটকে অভিনয় করেছিল। হিসাব করে দেখলুম রাত 11টার সময় প্রায় 5 ঘন্টা তাকে সাজতে হয়নি, আর এই সময়টার মধ্যে কেউ খোঁজও নেয়নি তার, যে সে সত্যি সত্যি থিয়েটারে আছে কি না।
তারপর আমার কাজ খুবই সোজা হয়ে গেল। এর উপর সাজঘরে খানা তল্লাশ করে যখন বাবা মুস্তাফার ছেঁড়া চুল আর রক্তাক্ত দাড়ি পাওয়া গেল, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। আর বাকি গল্পটা আমি আন্দাজেই রচনা করেছি, কিন্তু তা যে মিথ্যা নয় সেটা আপনারা সকলেই দেখেছেন তো। আচ্ছা সুন্দরবাবু, আমার কাজ তো পুরনো, এখন আমরা সরে পড়ি, কি বলেন? সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মহা উৎসাহে বিমলের হাত চেপে ধরে বললেন, সে কি, আমার ঘর থেকে এত বড় বোঝা নামিয়ে দিলে, অন্তত মিষ্টি মুখ করে যাও। ওরে কে আছিস রে, শিগগিরই 1 টাকার ভালো সন্দেশ রসগোল্লা নিয়ে আয় তো। শুনলেন হেমেন্দ্র কুমার রায় রচিত বিমল ও কুমারের রহস্য অ্যাডভেঞ্চার বাবা মুস্তাফার দাড়ি। গল্পের সূত্রধার আমি রিনি, গল্প পাঠে প্রমিত। বিমলের চরিত্রে পার্থ মুখার্জি, কুমারের চরিত্রে সৌম্য চ্যাটার্জি, সুন্দরবাবুর চরিত্রে সঞ্জীব চৌধুরী, চন্দর সিংয়ের চরিত্রে সুমন রায়, হরিহরের চরিত্রে অঞ্জন রায়চৌধুরী। পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্টেরিক্স। প্রচ্ছদ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। Stay tuned and feel audio stories. Thank you.